নমস্কার, সবাইকে স্বাগত জানাই হেল্পলাইনে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলে, কারণ রোগ ব্যাধি এমন একটা জিনিস, শরীরে যতক্ষণ আছে আমরা কেউ চাই না রোগ নিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে তবুও আমরা অনেক সময় অজান্তে অনেক রোগকে ইনভাইট করে ফেলি। বহু রোগ ব্যাধি শরীর নিয়ে জেরবার। বিশেষ করে আমরা যদি বলি মানসিক সমস্যার কথা, কারণ মানসিক সমস্যা এখন দিনে দিনে বেড়ে এমন একটা জায়গা ছুঁয়েছে যেখানে বেশিরভাগ মানুষই বলে ভীষণ স্ট্রেসে রয়েছে, ভীষণ চাপ, কিংবা অনেকে বলে ডিপ্রেশনে রয়েছে। একজন আরেকজনকে বলে, কিরে তুই কিছু নিয়ে ভাবছিস, ভীষণ ডিপ্রেসড লাগছে। এই কথাগুলো কমন শুনতে শুনতে আমাদের কান সয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। আমরা জানি যে সত্যি মানসিক সমস্যা এখন কিন্তু অনেক বড় একটা সমস্যা, তার কারণ মানসিক সমস্যা থেকেও শরীরে নানা রকম রোগ ব্যাধি আসতেই পারে। সেটার একটা মাধ্যম বর্তমান সময়ে স্ট্রেস, টেনশন, ডিপ্রেশনও অবশ্যই। জানবো এই বিষয়ে। আমাদের আজকের বিষয় থাকছে মানসিক স্বাস্থ্য এবং ডিপ্রেশন, এবং এই বিষয়ে নিয়ে যিনি বিশদে আলোচনা করবেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে ডক্টর অরুন্ধতী বিশ্বাস, এমডি সাইকিয়াট্রি। প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। থ্যাংক ইউ। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই আসি যে মানসিক স্বাস্থ্য বলছি আমরা, মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝায়? আর ডিপ্রেশন, আমরা খুব কমন একজন আর একজনকে আমরা বলি যে ডিপ্রেসড লাগছে, কিংবা নিজেদের ক্ষেত্রে মনে হয় যে আমি অ্যাকচুয়ালি ডিপ্রেশনের শিকার নই তো, এই কথাগুলো আমাদের মনে আসে। বর্তমানে ভারতের অবস্থাটা কি আছে ডিপ্রেশনের ক্ষেত্রে? কত সংখ্যার মানুষ ডিপ্রেসড রয়েছেন? প্রথমেই শুরুতে আমি বলে নিই, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে যে সচেতনতা মানুষের মধ্যে, সেটা আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করেছে বর্তমান বিশ্বে। এবার যদি বলি মানসিক স্বাস্থ্য অ্যাকচুয়ালি বিষয়টি কি, মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের ইমোশনাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, যেটা আমাদের ভাবনা, আচার আচরণ, আবেগ, অনুভূতিকে প্রভাবিত করে। তো কাজে এটা বলতেই হয় যে শারীরিক স্বাস্থ্যের যে সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের যে সুস্থতা, এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ আজকের সমাজে। এবং যখনই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে বলি, ডিপ্রেশন টার্মটা সব থেকে কমন, এটা বলতেই হবে। তো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পরিসংখ্যান অনুযায়ী যদি আমি বলি, তাহলে আনুমানিক 5,70,00,000 মানুষ, এটা আনুমানিক, ভারতবর্ষে ডিপ্রেশনের শিকার আনুমানিকভাবে বলতে গেলে। এবং সেটা হচ্ছে বিশ্বব্যাপী পরিসংখ্যানের 18% প্রায়। সুতরাং ডিপ্রেশন নিয়ে যে সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যে আমাদের স্টেপ, এই বোধ বিষয়টি হচ্ছে একে অপরের পরিপূরক বলতে গেলে। এই যে ডিপ্রেশন এত পরিমাণে মানুষের মধ্যে রয়েছে, একটা তো বোঝাই যাচ্ছে যে ফার্স্ট লাইফ, কিন্তু তাছাড়াও তো নিশ্চয়ই অনেকগুলো কারণ ঘিরে ডিপ্রেশন। একটা মানুষ যখন ছোট্টবেলা থেকে একটু একটু করে বড় হচ্ছে, ন্যাচারালি তাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ হতে থাকছে, তবুও ডিপ্রেশন কিন্তু আমরা একটা স্টেজকে বলছি। একদম। কারণগুলো কি? বহু কারণ আছে অবভিয়াসলি। কোনো একটা অসুবিধের সৃষ্টি হলে তার ডেফিনেটলি কোনো একটা উৎসস্থল থাকে, ডিপ্রেশনেরও আছে। প্রথমেই যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। আচ্ছা। বংশানুক্রমিকভাবে অনেক রোগ ছড়ায়, সেটা যে কোনো ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, তেমনি আমাদের ডিপ্রেশনও আসতে পারে বংশানুক্রমিকভাবে। জেনারেলি যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভস যারা রয়েছেন, রক্তের সম্পর্কে যেটা হয় ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাদের মধ্যে যদি ডিপ্রেশনের প্রবণতা থাকে, হিস্ট্রি থাকে, তাহলে যে পরবর্তী প্রজন্ম তাদের মধ্যেও ডিপ্রেশন হওয়ার যে চান্সেস সেটা বেড়ে যায়। এটাও জেনেটিক অবভিয়াসলি। কিছু জিনস আছে, ইভেন নামগুলো হচ্ছে যেরকম BDNF জিন, PCLO জিন, 5-HTT-LPR জিন, এই সমস্ত জিন দিয়েও ব্যাপারটা মিডিয়েট হয় ডিপ্রেশনটা। সুতরাং জেনেটিক ফ্যাক্টর খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্বিতীয় যদি আমি বলি ফ্যাক্টর কি হতে পারে, তাহলে আমি বলবো বায়োলজিক্যাল ফ্যাক্টর। বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কিছু নিউরো ট্রান্সমিটার আছে যেগুলো আমাদের
স্নায়ুতন্ত্রে পাওয়া যায়। আচ্ছা। যেরকম ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, এই সমস্ত নিউরো ট্রান্সমিটারের তারতম্য ঘটে গেলে জেনারেলি যদি লেভেলটা ড্রপ করে যায় তবে সেক্ষেত্রে ডিপ্রেশন আসতে পারে, এবং সেটা অনেকটাই বলতে পারেন মেইন রিজন ডিপ্রেশন আসা। এছাড়াও আরও যেগুলো রিসেন্ট আমাদের রিসার্চ বলছে যে এনএমডি রিসেপ্টর বলে একটি রিসেপ্টর আছে, সেটারও ওভার অ্যাক্টিভিটি, অতি সক্রিয়তা যখন হয় তখনও ডিপ্রেশন হতে পারে। আচ্ছা, এটা একটা বায়োলজিক্যাল রিজন। এছাড়াও আর একটা খুব কমন রিজন, যেটা বলবো আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে মানে বলবো মারাত্মক রিজন, সেটা হচ্ছে স্ট্রেস। ছোট থেকে বড় সমস্ত এজ গ্রুপে স্ট্রেসটা একটা বিশাল বড় ফ্যাক্টর। সে একটা ছোট বাচ্চা, তার স্কুলে যাওয়া, পড়াশুনো থেকে শুরু করে একটা মিডল এজ, সেখানে স্কুলের মানে স্কুল পেরিয়ে কলেজ এসে গেছে, বা অফিস গোয়ার্স, অথবা তারপরে হয়তো সংসার করছে, বা বয়স্ক ব্যক্তি, সমস্ত এজ গ্রুপে স্ট্রেস ফ্যাক্টরটা একটা বিশাল বড় ফ্যাক্টর ডিপ্রেশনের ক্ষেত্রে। যে কোনো স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, সেটা যদি হঠাৎ করে অ্যাকিউটলি যদি হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউট, মানে হঠাৎ করে হয়েছে, কিন্তু সেটা এতটাই প্রভাবশালী যে মানুষের যেটা মানে সমস্যার যেটা হঠাৎ করে সে সম্মুখীন হচ্ছে, সেটা এতটাই ওভারওয়েলমিং হয়ে যায় যে সেটাকে ট্যাকেল করতে পারে না, অ্যাকিউট। অথবা অনেক দিন ধরে সে একটা কোনো সমস্যার দ্বারা মানে খুব প্রভাবিত হয়ে চলেছে, যেটাকে আমরা বলি ক্রনিক ফ্যাক্টর, ক্রনিক স্ট্রেস। সেক্ষেত্রে মানুষের শরীরে কিছু সমস্যা দেখা যায়। সেই সমস্যাগুলোকে আমরা বলি ইনফ্ল্যামেশন, প্রদাহ। এবং এই প্রদাহগুলোকে আমরা যদি বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় খুব সহজভাবে যদি বলি, এই স্ট্রেস থেকে আভ্যন্তরীণ একটা প্রদাহ তৈরি হয়, যাকে বলে আমরা ইনফ্ল্যামেশন। এবং সেই ইনফ্ল্যামেশনটাই হয়তো মিডিয়েট হয় ইনফ্ল্যামেটরি কিছু মেডিয়েটার্স দিয়ে। ঠিক আছে, আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেগুলোকে আমরা ইন্টারলিউকিন 1-6 বা প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স, বা আমরা টিএনএফ আলফা, এই সমস্ত ফ্যাক্টরস বলি, ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরস। এইগুলো দিয়ে মিডিয়েট হয় আমাদের স্ট্রেসটা, এবং একটা স্ট্রেস হরমোন যেটাকে আমরা কর্টিসল বলি, সেটা অ্যাড্রেনাল থেকে নিঃসৃত হয়, এবং অত্যধিক পরিমাণে স্ট্রেস থেকে ইনফ্ল্যামেশন, প্রদাহ তৈরি হয়, এবং তার সাথে সাথে শুরু হতে থাকে আমাদের ডিপ্রেশনের সূচনা ঘটে শরীরে। তো এভাবেই একটা সাইকেল ওয়াইজ বিষয়টা মিডিয়েট হয় ডিপ্রেশন। এই যে বলছেন স্ট্রেস, হ্যাঁ, স্ট্রেস তো অ্যাকচুয়ালি মানুষের দিনে দিনে বেড়ে চলেছে সবকিছুর সঙ্গে সমতা রাখতে গিয়ে। প্রত্যেকে এখন কম্পিটিশনের সামিল, এটা একটা খুব বড় জায়গা বোধহয়, কারণ সবাই চায় ফার্স্ট হতে, প্রথম সারিতে থাকতে। স্ট্রেসটাকে ম্যানেজ করা কি করে পসিবল? মানুষ কি করলে স্ট্রেসটা ম্যানেজেবল হবে? তাকে আর ডিপ্রেসড হতে হবে না, ডিপ্রেশনে আসতে হবে না? ম্যানেজ করতে গেলে প্রথমত তো মানুষকে একটা সুন্দর লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে, স্ট্রেস ফ্রি লাইফস্টাইল একটা অ্যাডপ্ট করতে হবে। তার সাথে হচ্ছে যদি সমস্যা হয়, ডিপ্রেশনের সমস্যায় সে ভুক্তভোগী হয়, অবভিয়াসলি এগিয়ে আসতে হবে, চিকিৎসা নিতে হবে, এবং তার সাথে সাথে মেডিসিনস যদি দরকার হয় মেডিসিনসের পাশাপাশি যদি কোনো রকমের সাইকোথেরাপি বা কাউন্সেলিং সে সমস্ত হয়, সেগুলো তাকে অ্যাভেল করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করতে হবে, যেখানে হেলদি ডায়েট, স্ট্রেস ফ্রি একটা লাইফ, বিভিন্ন রকমের কাজে অংশগ্রহণ করা, যে কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা তাকে সাময়িকভাবে বা অনেকক্ষণের জন্য একটা প্রোঅ্যাক্টিভ বিষয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। তো সেক্ষেত্রে এরকমভাবে নিজের লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে। একজন মানুষ ডিপ্রেশনে চলে গেছেন বা ডিপ্রেসড রয়েছেন, সাধারণত কি কি দেখলে তিনি বুঝতে পারবেন? কারণ বোঝাটা কিন্তু একটা বড় জায়গা। মানুষ যখন বুঝবেন যে আমার সত্যি এটা একটা ডিপ্রেশন চলছে, তখন সে খুব সহজেই ভাববেন যে না, আমার একজন চিকিৎসকের হেল্প নেওয়া দরকার, তার কাছে যেতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। এই রিয়েলাইজেশনটা কখন আসবে? কি কি দেখলে তারা বুঝবেন যে না, এবার ডক্টরের কাছে যাবেন, মানে যাওয়াটা ম্যান্ডেটরি? আমার মনটা ভালো নেই, বা মনটা একদম কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, এই কথাটা খুব কমন কিন্তু মানুষের মধ্যে। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো মানুষই রোজ ভালো থাকে না, মন কারোরই রোজ ভালো থাকতে পারে না। আপস অ্যান্ড ডাউনস পার্ট অফ আওয়ার লাইফস। একদম।
বাট হ্যাঁ, অবভিয়াসলি ডিপ্রেশন কখন সেট করছে এটা আমাদের বুঝতে গেলে এটা মাথায় রাখতে হবে যে মনটা বিগত 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে ভালো নেই। একটা টাইম লাইন আছে সব কিছুরই, আমাদের ডিপ্রেশনের ক্ষেত্রে সেটা বলা হয় 2 সপ্তাহ বা তার বেশি, মিনিমাম 2 সপ্তাহ হতে হবে। বেশিরভাগ সময় বেশিরভাগ দিন মনটা ভালো থাকছে না। বিভিন্ন কাজ যেগুলো আমার আগে করতে ভালো লাগতো সেই কাজগুলোর প্রতি আমার আগ্রহ বা ইচ্ছা দুটোই কমে গেছে। শরীরের এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটা ড্রপ করছে ধীরে ধীরে, এবং আমি যে কাজটা আগে যতটা মনোসংযোগ দিয়ে বা কনসেন্ট্রেট করে আমি কাজগুলো করতে পারতাম সেই কাজগুলোর প্রতি আমার কনসেন্ট্রেশন থাকছে না। সব সময় একটা মনের মধ্যে আশাহীনতা, একটা অসহায় বোধ কাজ করছে, এবং এরকম একটা বিষয় হচ্ছে যে একাকিত্ব ভাব মনটাকে পুরো প্রভাবিত করে ফেলেছে। মনের ভেতরে সবসময় একটা হীনমন্যতা বোধ কাজ করে, যাকে আমাদের বলি লো সেলফ এস্টিম নিজের ব্যাপারে, সেটা একটা সবসময় কাজ করছে। সবসময় মনে হচ্ছে জীবনটা রেখে লাভ নেই, অথবা তার মনে আত্মঘাতী হওয়ার চিন্তাধারা আসছে। কখনো কখনো এরকম হচ্ছে যে আমার বিগত 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে ঘুমের সমস্যা হয়ে গেছে। ঘুমটা আগে যতটা ভালো আসতো ঘুমটা ভালো আসছে না, খিদে কমে গেছে। এই সমস্ত বিষয় ধীরে 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 মানুষের মনকে প্রভাবিত করছে। এবার ডিপ্রেশন হচ্ছে সেটার অনেকগুলো স্টেজেস থাকে, মাইল্ড স্টেজ থাকে, মডারেট স্টেজ থাকে। সেখানে মানুষের মাইল্ড স্টেজে মানুষের মধ্যে চেতনাটা জেনারেলি আসে না। ধীরে ধীরে যতটা পরিস্থিতি খারাপের দিকে এগোয় তখনই মানুষের মধ্যে সেই সচেতনতা আসে। সেক্ষেত্রে যখন এই বিষয়গুলো, যেগুলো আমি সমস্যাগুলো বললাম, যেগুলো উপসর্গ আসছে, সেগুলো যখন অতিরিক্ত মাত্রায় আসতে শুরু করে দেয়, সিভিয়ার ডিপ্রেশনের দিকে চলে যায়, তখন সাইকোটিক সিমটম আসতে শুরু করে দেয়। মানুষের মনে ভয়, ভীতি, এক ধরনের ধারণা যে কেউ আমাকে ক্ষতি করে দেবে, মেরে ফেলবে, হ্যালুসিনেট করা, এগুলো আসতে শুরু করে দেয়, যেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন। এবার এইগুলোর মধ্যেও এক ধরনের বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা স্পেসিফায়ার্স বলি, যেটা আমার মনে হয় খুব উল্লেখযোগ্য, মেনশন করলে বেটার হয়। সেক্ষেত্রে মেলানকোলিক ডিপ্রেশন। মেলানকোলিক ডিপ্রেশন বলতে গেলে আমাদের এটা বোঝায় যে এই ডিপ্রেশনের যে মানুষগুলি হয়, মানে ভুক্তভোগী মানুষগুলি হয়, এদের মধ্যে একটা আভ্যন্তরীণ ডিপ্রেশন হয়, স্বতঃস্ফূর্তভাবে একটা ডিপ্রেশন হয়, কোনো স্ট্রেসফুল ফ্যাক্টর থাকে না, নিজে থেকেই হয় বিষয়টা। এবং এই নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো কারণ ছাড়াই যে ডিপ্রেশনগুলো হচ্ছে, মেলানকোলিক ডিপ্রেশন, এই পেশেন্টগুলোর মধ্যে একটা জড়তা চলে আসে। আপনি যে কোনো একটা চিয়ারফুল সিচুয়েশন, আনন্দময় সিচুয়েশনে যদি মানুষটিকে রেখে দেন, তার মনে যে একটা মানে আনন্দ, সে আনন্দটা জাগ্রত হয় না। মানুষটির এক ধরনের কি বলবো, নিজেকে গুটিয়ে নেয় সবার থেকে, ওয়েটটা মানে শরীরের ওজন কমতে থাকে, ঘুমের সমস্যা আসতে শুরু করে দেয়, এবং তার সাথে সাথে প্রগনোসিসটা খুব একটা ভালো হয় না। এটার পাশাপাশি যেটা হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, সব থেকে কমন যে কোনো স্টুডেন্টসদের মধ্যে। এক্ষেত্রে যারা ভুক্তভোগী হন, স্টুডেন্ট স্পেশালি, তাদের মধ্যে এই যে আমি আগের কথা বললাম যে স্বতঃস্ফূর্ত ডিপ্রেশন, কোনো কারণ নেই, স্ট্রেস নেই, তাও কিন্তু এক ধরনের ডিপ্রেশন মনের মধ্যে চলে আসছে। এক্ষেত্রে অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের ক্ষেত্রে কারণ থাকে, স্ট্রেস থাকে, যেহেতু আমি যেটা বললাম স্কুল গোয়ার্সদের ক্ষেত্রে স্ট্রেস ইজ ভেরি কমন। তো এক্ষেত্রে যেহেতু স্ট্রেসফুল ফ্যাক্টর কাজ করে, তো এই পেশেন্ট যারা অ্যাটিপিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট, তাদেরকে যদি আমরা কোনো রকমের চিয়ারফুল সিচুয়েশনে রেখে দিই, তাহলে তাদের মধ্যে আনন্দ আসতে পারে। তো মানে তাদেরকে আমি চিয়ারফুল সিচুয়েশনে রাখলে তাদের মধ্যে যে ডিপ্রেশনটা সেটা কাটতে পারে। কিন্তু এনাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে ওজনটা বাড়তে শুরু করে দেয়, কেননা শর্করা জাতীয় খাবারের প্রতি, মিষ্টি জাতীয় খাবারের প্রতি একটা আসক্তি এসে যায়। শরীরের মধ্যে একটা খুব ভারী ভারী ভাব, যাকে বলে লেডেন প্যারালিসিস বলে আমাদের ভাষায় বলা হয়, সেটা আসতে শুরু করে দেয়, এবং এরা রিজেকশনটাকে খুব একটা ভালো করে মেনে নিতে পারেন না। তো এটা হচ্ছে অ্যাটিপিক্যাল ডিপ্রেশন, যেটা স্টুডেন্টসদের মধ্যে খুব কমন। আর একটা ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, যে ডিপ্রেশন উইথ সাইকোটিক সিমটম, এর মধ্যে যেটা খুব কমনলি দেখা যায় সেটা হচ্ছে কিছু ধারণা, যেটা হচ্ছে ফার্ম ফিক্সড বিলিফ, কিন্তু সেটা এতটাই ভ্রান্ত ধারণা যেটার সাথে বাস্তবের কোনো মিল নেই, যেগুলোকে আমরা ডিলিউশন বলি। ডিলিউশন দেখা যায়, সাইকোটিক সিমটম দেখা যায় সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে জেনারেলি। তো সেক্ষেত্রে যেটা খুব কমন সেটা হচ্ছে ডিলিউশন অফ গিল্ট।
এক ধরনের গিল্ট, যেটা কোনো মানে নেই, একটা ডিলিউশন যে না আমি একটা কোনো ভুল করে ফেলেছি, কিন্তু সেই ভুল সত্যি অস্তিত্ব নেই সেরকম কোনো ভুলের, কিন্তু সেই ব্যক্তিটি ভেবে নেয় যে না আমার দ্বারা এমন কিছু একটা ভুল হয়ে গেছে যে ভুলটা ক্ষমা করা যায় না, ডিলিউশন অফ গিল্ট। আর একটা যেটা হয়, সবসময় একটা ভয় ভীতি কাজ করে যে কেউ আমাকে মেরে ফেলতে চলেছে, বা কেউ আমার প্রতি এক ধরনের কনস্পিরেসি করে চলেছে, যেগুলোকে আমরা বলি ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ রেফারেন্স। আর একটা ভেরি কমন, সেটা হচ্ছে যেটাকে বলি ডিলিউশন অফ নিহিলিজম। মানুষ মনে করতে শুরু করে দেয় যে তার ভেতরটা পচে যাচ্ছে, তার ভেতরের মানুষটি সে তার অস্তিত্ব নেই। আচ্ছা, ভেতর থেকে যেন তার মনে হয়, সে ফিল করতে শুরু করে যে তার ভেতরটা এতটাই পচে গেছে, সে গন্ধ পাচ্ছে যে তার ভেতরের মানুষটি পুরোপুরি পচনশীল। তারপর এই বিষয়টি যখন আরো প্রোগ্রেস করতে শুরু করে, কোটার্ড সিনড্রোম বলে, সেদিকে চলে যেতে থাকে, তখন মানুষটি বিলিভ করে যে সে মানুষটি মৃত। সে হয়তো ফ্র্যাঙ্কলি হয়তো সবার সামনে বলতে শুরু করে দেয় যে আমি তো মৃত, আমাকে কেন বেঁচে আছি বলছো। চলে ফিরে বেড়াচ্ছে, নর্মাল লাইফ হ্যাঁ। চলছে, তবুও তিনি মনে করছেন তিনি বেঁচে নেই। হ্যাঁ, তিনি মৃত। তো সেটা কোটার্ড সিনড্রোমের দিকে যায়। তো সেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে দেখা যায়। এগুলো ছাড়া হচ্ছে ডিপ্রেশন উইথ সিজনাল প্যাটার্ন। যত শীত আসতে শুরু করে তত ডিপ্রেশনের মাত্রা বাড়তে শুরু করে কিছু পেশেন্টদের ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে সিজনাল প্যাটার্ন। এটা ছাড়া হচ্ছে ডিপ্রেশন উইথ ক্যাটাটোনিয়া, এটা আর এক ধরনের প্যাটার্ন। ঠিক আছে, তো এগুলো বিশেষ ধরনের স্পেসিফায়ার বলা হয় আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। তো সেগুলো বললাম, মেনশন করে দিলাম। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা দেখা যায়, স্টুডেন্ট মানেই আগামী দিনের তারা ভবিষ্যৎ, এবং একটি মানে বাবা মা দেখছেন একটি বাচ্চার যে দিনে দিনে বাচ্চার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আসছে। হ্যাঁ হ্যাঁ, সেই কোন স্টেজে কোন সময় বাবা মাকে উচিত যে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করা বাচ্চার জন্য? কারণ তারা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারেন না, প্রথমে অ্যানালাইসিস করতে থাকেন, হয়তো স্কুলে কিছু হয়েছে, হয়তো একটু মন খারাপ। তাদের ক্ষেত্রে যদি কিছু বলেন। বাচ্চাদের নিয়ে আমি বলবো, হ্যাঁ বাচ্চাদের মধ্যে ডিপ্রেশনের মাত্রা খুব বাড়ছে। আউটডোর বেসিসে আমি অনেক বাচ্চাকেই পাই যাদের মধ্যে ডিপ্রেশন কাজ করছে। বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের তো অবভিয়াসলি ইনসাইটটা তো সেরকম ভাবে আসবে না। বড়দের ক্ষেত্রে আমি বলবো প্রথমে নিজের বাচ্চার যেটা গতিবিধি সেটা দেখতে হবে। সে আগে যতটা অ্যাক্টিভ ছিল, প্রোঅ্যাক্টিভ ছিল, সেরকম প্রোঅ্যাক্টিভ সে রয়েছে কিনা, তার পড়াশোনায় মন বসছে কিনা, স্কুল থেকে যে রিপোর্টসগুলো আসছে সেগুলো ভালো করে নজর রাখা, যে সত্যি কি সে আগের মতন পারফর্ম করতে পারছে, সে কি সত্যি করে ভালো করে কনসেন্ট্রেট করতে পারছে পড়াশোনায়। আর একটা খুব কমন, সেটা হচ্ছে বাচ্চারা নিজেরা এসে আমাকেই হয়তো বলছে যে আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। খুবই অদ্ভুত শোনাচ্ছে এটা শুনতে অবভিয়াসলি, কিন্তু বাচ্চারাও এসে বলে যে আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, আমার মরে যেতে ইচ্ছে করে। তো এই কথাগুলোকে সহজভাবে না নেওয়া, কোনো এইগুলো সব থেকে বড় রেড ফ্ল্যাগস। যখনই এই কথাগুলো একটি বাচ্চার মুখে, কেন যে কোনো মানুষের মুখে শুনবেন, আপনাকে সবার আগে সচেতন হতে হবে, ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং গোয়িং রং, সামথিং ইজ গোয়িং রং। তো সেক্ষেত্রে ডেফিনেটলি বাচ্চাদের ক্ষেত্রেও সেটা ম্যাটার করবে। যদি সেরকম বাচ্চারা বলতে থাকে, অবভিয়াসলি ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। এই যে ডিপ্রেশন বলছি, ডিপ্রেশন মানেই তো একটা মানসিক ব্যাপার, আর মানসিক ব্যাপারের ক্ষেত্রে চট করে মানুষ কিছু সংখ্যক আছে বুঝতে পারেন না, বা অনেকে মনে করেন আমি কেন একটা কাউন্সিলিং এর জন্য যাব, কেন সাইকিয়াট্রিস্টের কাছে যাব, তাহলে কি আমি পাগল হয়েছি? আমি তো পাগল নই। এইরকম নানা রকম বিষয়গুলো কিন্তু কাজ করে। অনেকে বুঝতেই পারেন না, অনেকে বুঝলেও সেটাকে খুব স্বাভাবিকভাবে নেন। সচেতন মানুষের সংখ্যাটা খুব কম এই বিষয়টা নিয়ে। আবার অনেকে দেখেন যে যদি আমি বলি যে আমার এই মেন্টালি প্রবলেমগুলো চলছে, তিনি ফিল করছেন কিন্তু মানুষের কাছে বলতে চান না, যে যদি মানুষ ভাবে যে আমার মাথা খারাপ হয়ে গেছে, এইভাবেই তারা ভাবেন জিনিসটা। তো সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস গুলো বেসিক্যালি আসে যারা ডিপ্রেশনের পেশেন্ট, তাদের নিয়ে ট্রিটমেন্ট যখন করছেন? অবভিয়াসলি খুব ভালো প্রশ্ন এটা। প্রথমে আমি যেটা বলবো, যেটা আপনিও বললেন, প্রথমে আমাদের না এই স্টিগমাটা কাটাতে হবে। মানুষের মধ্যে যে স্টিগমাটা রয়েছে, যে ডিপ্রেশন বলে কোনো বিষয়ই হতে পারে না। হ্যাঁ, শহর থেকে গ্রাম যে কোনো জায়গা বলুন, এখন আমি বলবো অনেকটাই সচেতনতা বেড়েছে, এটা মানতেই হবে অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ স্টিল এখনো স্টিগমাটা কাজ করে। তো প্রথমে তো আমাদের স্টিগমা কাটিয়ে এগিয়ে আসতে হবে যে না, অবভিয়াসলি ডিপ্রেশন একটা বড় সমস্যা এবং সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, না হলে অন আ লং টার্ম বেসিস অনেক রকমের সমস্যা আসতে পারে।
দ্বিতীয় যেটা আমি চ্যালেঞ্জ বলবো, যে মানুষ যেহেতু এই ইনসাইটটা থাকে না, দীর্ঘকালীন ডিপ্রেশনে ভুক্তভোগী হওয়ার পর তারপর যেটা হয়, সোম্যাটিক সিমটমস আসতে শুরু করে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন সোম্যাটিক সিমটম নিয়ে, মানে শারীরিকভাবে কিছু সমস্যা নিয়ে আসেন, কিন্তু সেই শারীরিক সমস্যার সমাধান হয় না জেনারেল মেডিকেশনসে। যখন আমি দেখি পেশেন্টকে তখন সেটা বুঝতে পারি, অবভিয়াসলি যখন আমি হিস্ট্রি নিই, পেশেন্টের সাথে ইন্টারাক্ট করি, তখন বুঝতে পারি এই শারীরিক সমস্যার উৎপত্তি স্থল মানসিক সমস্যা থেকে। সুতরাং যখন আমি মানসিক সমস্যাকে ট্রিট করতে শুরু করে দিই, অ্যাংজাইটি বা ডিপ্রেশন যেগুলো কাজ করছে, ধীরে ধীরে শারীরিক সমস্যাগুলোরও সমাধান হতে শুরু করে দেয়, যেটাকে আমি বললাম সোম্যাটিক কমপ্লেন্স। তো সেক্ষেত্রে এই সোম্যাটিক কমপ্লেন্সগুলোকে ঠিক করে অ্যানালাইজ করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে, যখন আমাদের কাছে বা যে কোনো চিকিৎসকের কাছে পেশেন্ট যাচ্ছেন ডিপ্রেশনের, ফার্স্টে আমাদের বুঝতে হবে পেশেন্টটি আদৌ কি কোন ডিপ্রেশনের আন্ডারে আসছেন। দু রকমের মেইন ডিপ্রেশন হয়, এক হচ্ছে ইউনিপোলার ডিপ্রেশন, দ্বিতীয় হচ্ছে বাইপোলার ডিপ্রেশন। এবার আজকের দিনে খুব বড় একটা প্রচলন হচ্ছে মন খারাপ হচ্ছে বা ঘুমের সমস্যা হচ্ছে, তো আমরা যে কোনো একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন নিয়ে নিই। জেনারেলি এসিটালোপ্রামটা নেওয়া হয়, আমি ব্র্যান্ড নেম বলবো না, এসিটালোপ্রামই বলছি। তো সেক্ষেত্রে এটাতে ঘুম ভালো হয় যেহেতু, তো সেই ওষুধটা নিয়ে নেওয়া হয়। যখনই ওষুধটা নিয়ে নেওয়া হয়, যে সমস্যাটা হয়, যদি পেশেন্টটি বাইপোলার ডিপ্রেশনের পেশেন্ট হন, সেক্ষেত্রে কি হয়, ডিপ্রেশনটা খুব জলদি কিওর হয়ে যায়, এবং কিওর হয়ে গিয়ে পেশেন্টটির একটু সুইচ হয়ে যায়। সুইচ মানে হচ্ছে, যদি বাইপোলার ডিপ্রেশনের পেশেন্ট হন, পেশেন্টটির মনটা খারাপ থেকে খুব দ্রুত ভালোর দিকে চলে যায়, এবং এতটা ভালোর দিকে চলে যায় যে পেশেন্টটি অতিরিক্ত ভালো ফিল হওয়া, যাকে বলে অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত এনার্জি লেভেল, ঘুম কমে যাওয়া, প্রচুর পরিমাণে খরচাপাতি করা, খুব রিস্কি অ্যাক্টিভিটিসে চলে যাওয়া, এইগুলোর দিকে চলে যান, যেটা হচ্ছে জেনারেলি ডিপ্রেশনের পুরো অপোজিট সাইড। জেনারেলি হাইপোম্যানিয়া বলে এই বিষয়টিকে, এবং সেটা যখন বাড়ন্ত লেভেলে চলে যায় সেটাকে আমরা ম্যানিয়া বলি। তো এটাকে বলি জেনারেলি সুইচ, ডিপ্রেশন থেকে পুরো সুইচ হয়ে পেশেন্টটি উপর দিকে চলে গেল, মানে ম্যানিয়া বা হাইপোম্যানিয়ার দিকে চলে গেল। সেটা হয় বাইপোলার পেশেন্টের ক্ষেত্রে, বাইপোলার ডিপ্রেশনের পেশেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের কাছে বুঝতে হবে পেশেন্ট এলে যে পেশেন্টটি আদৌ কি ইউনিপোলার ডিপ্রেশনের পেশেন্ট না বাইপোলার ডিপ্রেশনের পেশেন্ট, সেটা বুঝে নিয়ে ঠিক করে পেশেন্টকে ওষুধ দিতে হবে, এবং ডেফিনেটলি সেলফ মেডিকেশন করা বন্ধ করতে হবে, যেটা আজকের দিনে সব থেকে বড় প্রবলেম। সেলফ মেডিকেশন বন্ধ করতে হবে। যদি সেলফ মেডিকেশন বন্ধ না হয়, তাহলে এরকম হাইপোম্যানিয়া বা ম্যানিয়া হওয়ার চান্সেসও বেড়ে যাবে, এবং যখনই সেটা হবে সেটা পেশেন্টের জন্য খুবই কষ্টদায়ক, এবং পেশেন্টের বাড়ির লোকের জন্য আরও বেশি কষ্টদায়ক, কারণ পেশেন্টকে ম্যানেজ করা যায় না যখন সে হাইপোম্যানিয়া বা ম্যানিয়া ফেজে থাকে। আচ্ছা, নেক্সট চ্যালেঞ্জ যেটা আমি বলবো, দীর্ঘকালীন যদি কেউ ডিপ্রেশনের ভুক্তভোগী হন এবং তিনি ধরুন পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক ট্রিটমেন্ট সিক করলেন না, সেক্ষেত্রে পেশেন্টটির কগনিটিভ ফাংশন ডিক্লাইন করতে শুরু করে দেয়। বিভিন্ন ধরনের যেরকম আমাদের অ্যাক্টিভিটিস হয়, সেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশনিং, মেমোরি, কনসেন্ট্রেট করা, বা কোনো কিছুতে নিয়ে প্ল্যানিং করা, সিকোয়েন্সিং করা, এই সমস্ত যেগুলো অ্যাক্টিভিটিস থাকে, কগনিটিভ ফাংশন থাকে, সেগুলো ডিক্লাইন হতে শুরু করে। আমি ইদানিং খুবই একটা পেশেন্ট পেয়েছিলাম, খুবই কমন নয় বিষয়টি, কিন্তু খুবই কি বলবো আনএক্সপেক্টেড। আমি পেয়েছিলাম একটি পেশেন্ট, 18 বছর বয়সী, তিনি র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তার কলেজে। তো ডেফিনেটলি বাড়ির লোক একটু প্রত্যন্ত গ্রামের থেকে যেহেতু ট্রিটমেন্ট সিক করেননি, বিভিন্ন রকমের তাবিজ, কবচ, মাদুলি এগুলোর সহায়তা নিয়েছিলেন, কিন্তু এতে অনেকটা সময় চলে যায়। তো তার ফলে কি হয়, 18 বছর বয়সী সেই ছেলেটি, তার মধ্যে কগনিটিভ ফাংশন ডিক্লাইন করতে শুরু করে দেয়। তার মধ্যে যে কথা বলার প্রবণতা সেটা বন্ধ হয়ে যায়, সে কথা বলা বন্ধ করে দেয়, মোটামুটি খুব কম কথা বলে, কাজ করতে পারে না, পড়াশুনো করতে পারে না, পুরোপুরি ঘরবন্দি হয়ে গেছে। এটা কি আমি যেটা বলছিলাম যে একটা সমস্যা হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কিন্তু আমরা সেটা ট্রিটমেন্ট সিক করলাম না, পেশেন্টের কগনিটিভ ফাংশনটা ডিক্লাইন করে যায়। তো স্বাভাবিকভাবে সেটাই হয় যে আমার অবভিয়াসলি আমাকে সেই পেশেন্টকে অনেকটা সময় দিতে হয়েছে ঠিক করতে। তো সেক্ষেত্রেই আমি সেটাই বললাম যে সময় থাকতে ডিপ্রেশনের সঠিকভাবে ট্রিটমেন্টটা শুরু করা উচিত। এবং এটা না খুব একটা সমস্যার জায়গা, যে মানুষ এই যে তাবিজ, মাদুলি, এই যে বললেন কথাগুলো, এগুলো এখনো প্রত্যন্ত গ্রামের দিকে কিন্তু চলে, ভীষণ চলে, এবং সেক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি হতেই পারে। এতটা বাড়াবাড়ি হয়ে যায় যে পেশেন্ট মানে
তার কথা বলা বন্ধ হয়ে গেছে, আপনি ভাবতে পারছেন, মানে কথা বলেই না সে পেশেন্ট। আমি ইদানিং বেশ হয়তো কিছুদিন খুব আগে তাড়াতাড়ি ওই সময় যদি তাকে একজন ডক্টরের কাছে নিয়ে আসতো, একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসতো, অনেকটা ভালো করা যেত। ভালো করা যেত। কিন্তু তাকে অনেকদিন ভুগতে হলো। আমাকে যে ট্রিটমেন্টটা করলে মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে অনেকটা এফেক্ট পাওয়া যায়, আমাকে পেশেন্টটিকে মোটামুটি 4-5 সপ্তাহ একদম ভর্তি রেখে তাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে। তারপর গিয়ে বিভিন্ন রকমের এক ধরনের মেডিসিনে তার কাজ হয়নি, পরবর্তী মেডিসিন দিয়ে আমাকে মানে ট্রিট করতে হয়েছে, তবে গিয়ে তার রেসপন্স হয়েছে। এবার আসবো এই যে ট্রিটমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশনের যে নানা রকম স্টেজগুলো রয়েছে সেগুলো আপনি ধরুন ডায়াগনোসিস হলো, তারপরে ট্রিটমেন্ট পদ্ধতিটা ঠিক কেমন হয়? জেনারেলি আমাদের মাইল্ড ডিপ্রেশন যদি হয়, আমি যেটা বললাম যে সেক্ষেত্রে খুব একটা মেডিকেশনস আমরা দিই না, হালকা হয়তো মেডিসিন দিলাম, যেগুলোর তার সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা বা অন্যান্য সমস্যা বা কনসেন্ট্রেশনের সমস্যা হলে সেগুলোকে আমরা ঠিক করে দিই। আচ্ছা, তো সেটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হয় যদি মডারেট ডিপ্রেশন বা সিভিয়ার ডিপ্রেশনে যদি চলে যায় পেশেন্ট, বা সাইকোটিক সিমটম নিয়ে চলে আসে পেশেন্ট, দীর্ঘকাল তার ট্রিটমেন্ট হয়নি ঠিক করে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, মুড স্টেবিলাইজার অনেক কিছু অ্যাড করতে হয়। অথবা তার সাথে সাথে আমাদের পাশাপাশি সাইকোথেরাপি অ্যাড করতে হয়, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি জেনারেলি আমরা অ্যাড করি, কাউন্সেলিং সেশনস অ্যাড করি, এবং দরকার হলে আমাকে পেশেন্টকে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হতে পারে। যেটা আমি বললাম যে আমি একটা রেয়ার কেস পেয়েছিলাম, সেক্ষেত্রে আমার ফার্স্ট ডিগ্রি যেগুলো আমরা ফার্স্ট অর্ডার যে আমাদের থাকে, আমাদের অনেকগুলো অর্ডারে থাকে মেডিকেশনস, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এরকম থাকে। আমার ফার্স্ট অর্ডার মেডিকেশনস কাজ করেনি, তারপর সেকেন্ড অর্ডার মেডিকেশনসে গেছি, তো সেরকম আমাদের মেডিকেশন সুইচ করে করে যেতে হয়, সেটা আমরা ভর্তি করে করি পেশেন্টকে। তো সেরকম ডিপেন্ড করছে পেশেন্ট কোন স্টেজে রয়েছে। যত আর্লি আসবে প্রগনোসিস তত ভালো হবে, তত প্রগনোসিস এবং কম মেডিকেশন এবং সেফ মেডিকেশন, যেটা আমার ফার্স্ট লাইন মেডিকেশন, সেগুলো দিয়ে আমার কাজ চলে যাবে। যত লাইনগুলো বদলাবে না, মানে ফার্স্ট লাইন থেকে যত আমি সেকেন্ড লাইন বা হোয়াট এভার ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার, আমি যেটাই বলবো, যত আমার লাইনগুলো বদলাবে না, তত আমার মেডিকেশনসের এফেক্টিভিটি বা আমার যে একটা চুজ করার যে আমার একটা রেঞ্জ ছিল, রেঞ্জটা শর্ট হতে থাকে। ট্রিটমেন্টটা কি শুধুমাত্র মেডিসিনাল ট্রিটমেন্ট? না, আমাদের কখনো কখনো যদি ডিপ্রেশনটা অতিরিক্ত হয়ে যায়, কখনো কখনো আমাদের কিছু কিছু আমাদের থেরাপিজ আছে, RTMS থেরাপি, আমাদের যেখানে আমি এখন চিকিৎসা করি, আমার একটা হসপিটাল আছে, আমি যেখানে কর্মরত, সেখানে আমাদের কিছু মেশিনস দিয়ে আমরা থেরাপিজ দিই। হ্যাঁ, আমাদের RTMS থেরাপি দিতে হয়, ঠিক আছে। এবং যেটা আমি বললাম যে কখনো কখনো যদি সুইসাইডিয়ালিটি যদি এসে যায় পেশেন্টের মধ্যে, অত্যধিক সুইসাইডাল পেশেন্ট যেটা সিভিয়ার ডিপ্রেশনে হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের পেশেন্টকে কখনো কখনো ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিতে হয়, যেটা নিয়ে আজকাল সবাই খুব ভয় পান যে শক দিয়ে দেবে ডাক্তারবাবু, যেটা খুব ভুল ধারণা। খুবই সেফ এই থেরাপি, সিটি যেটা আমরা বলি ইলেকট্রোকনভালসিভ থেরাপি, আমরা একদম পেশেন্টকে সিডেট করে ভালো করে আমরা ওই থেরাপিটা দিই, এবং সেটাতে রিমার্কেবল রেসপন্স হয়, খুব জলদি পেশেন্ট ঠিক হয়ে যায়। এবং RTMS এও ডেফিনেটলি পেশেন্ট যথেষ্ট ভালো রেসপন্স পাওয়া যায়, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ। সুতরাং প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা এমন পরিস্থিতি আসতেই পারে, আমাদের যেমন শরীরে রোগ হয় মনেও রোগ হতে পারে, সেটাকে মেনে নিতে হবে এবং বুঝে নিয়ে অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে নিজেকে সুস্থ করে তুলতে হবে। সবার আগে মন, একটা শরীর অসুস্থ থাকলে মন যদি সুস্থ থাকে, অসুস্থ শরীরটাকে কিন্তু নিয়ে এগোনো যায়, কিন্তু মন যদি অসুস্থ হয় উল্টে বরং শরীরে রোগ আরো বেশি করে থাবা বসায়। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সময়টা হাতে নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।